নমস্কার, পোস্ট এডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজ 22শে মে, ঠিক এক মাস আগে 22শে এপ্রিল এই দিনটাই একটা খুব খারাপ খবর দিয়ে আমাদের শুরু হয়েছিল। নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে এমন জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটকের প্রাণ গিয়েছিল। 26 জনের মধ্যে অবশ্যই 25 জন ছিল পর্যটক, একজন ছিল স্থানীয় কাশ্মীরি। পাক মদতপুষ্ট জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা পার করে পেহেলগাঁওয়ের বৈশালন ভ্যালিতে সবুজ গালিচায় শুধু রক্ত আর রক্ত, সে নৃশংস হত্যাকাণ্ড, নির্বিচারে একের পর এক পর্যটককে খুন করা হয়েছিল। শুধু তাই নয়, তাদের ধর্মীয় পরিচয় জেনে জেনে তাদেরকে মারা হয়েছিল। তার প্রত্যাঘাত আমরা নিশ্চয়ই দেখেছি, ভারত কিভাবে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। যদি মনে করি ঠিক 15 দিনের মাথায়, অর্থাৎ 7ই মে, 7, 8 আর 9 এই 3 দিন একের পর এক ভারতের প্রত্যাঘাতে ছত্রকার হয়েছিল পাকিস্তান। পাকিস্তানের করা আক্রমণও ভারত প্রতিহত করেছিল আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে, সেটাও নিশ্চয়ই সবাই মনে আছে। এবং তারপরে আমরা দেখেছি যে 10ই মে সংঘর্ষ বিরতি হয়। কিন্তু সেই সংঘর্ষ বিরতির আগে অবধি ভারত যেভাবে একের পর এক প্রতিঘাত পাকিস্তানের উপর দিয়ে দিয়েছেন, অর্থাৎ কখনো কূটনৈতিক স্ট্রাইক, কখনো ভারতের এয়ার স্ট্রাইক, কখনো সামরিক অস্ত্র দিয়ে পাকিস্তানকে একের পর এক নাস্তানাবুদ আক্রমণ করে দিয়ে তাদের ছত্রখার করে দিয়েছিল। এবং খুব পরিষ্কারভাবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো বলার চেষ্টা করেছিলেন, তার মধ্যস্থতায় ভারত আর পাকিস্তান এই সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে। তার পাল্টা উত্তরও ভারত দিয়েছে যে ভারত পাকিস্তানের বিষয়টা পুরোটাই দ্বিপাক্ষিক, এখানে অন্য কোনো তৃতীয় দেশ মধ্যস্থতা করতে আসবেন না। ঠিক আজকের দিনেই 22শে মে রাজস্থানের বিকানেরে প্রধানমন্ত্রী আরও একবার সরাসরি একটি অনুষ্ঠান থেকে পাকিস্তানকে সতর্ক করেছেন এবং বার্তা দিয়েছেন। কি বলেছেন? যে 22শে এপ্রিলের জবাব আমরা 22 মিনিটে দিয়েছি, প্রতিশোধ নয়, ন্যায়ের রূপ স্বরূপ। এটা অপারেশন সিন্দুর ন্যায়ের নয়া স্বরূপ। অপারেশন সিন্দুর ভারতের রৌদ্ররূপ। মোদির মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম। এবং যে বাছা বাছা শব্দ একের পর এক তিনি সেই আজকের বক্তব্যে তুলে দিয়েছেন, তার মানে এটা খুব পরিষ্কার যে পাকিস্তান আর যাই করুক, ভারতের সঙ্গে যুদ্ধে যে কোনো রকমভাবেই পেরে উঠবে না, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত। আর তারপর গোটা বিশ্বে পাকিস্তানকে কোণঠাসা করার জন্য, অর্থাৎ কূটনৈতিক দিক থেকে তারও একটা বড় অস্ত্র ভারত ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে, সেটা আমরা দেখেছি। ইতিমধ্যেই সর্বদল প্রতিনিধি দল তৈরি করে বিশ্বের 50টি দেশে পাঠানো হয়েছে, যে অপারেশন সিন্দুরের সাফল্য আর পাকিস্তানের এই সন্ত্রাসবাদের কার্যকলাপ গোটা বিশ্বকে জানানোর জন্য। ইতিমধ্যেই আমরা জানি যে 7টি দল ভাগ করে 50টি দেশে আজ সবাই পৌঁছে গিয়েছে এবং সেখানে তারা বক্তব্য রাখছেন ভারতের হয়ে। অবশ্যই এটা একটা সাফল্য তো বটেই, কিন্তু তার মধ্যে বিতর্ক কি কম নেই? তার মধ্যে বিতর্ক আছে। এই সর্বদল বৈঠকে কারা কারা যাচ্ছেন, কাদের কাদের নাম পাঠানো হচ্ছে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম ঢোকানো হলো ইউসুফ পাঠানকে বাদ দিয়ে তৃণমূলের তরফ থেকে। কংগ্রেস পাল্টা প্রশ্ন করছে যে মোদি যে বক্তব্য রাখছেন, কিন্তু আসল যারা পেহেলগাঁওয়ের যে সন্ত্রাসবাদী তারা এখন এই মুহূর্তে কোথায়? কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও স্পেশাল পার্লামেন্টারি কমিটি ডাকলেন না, পার্লামেন্টারি সেশন ডাকলেন না, কেন সর্বদল বৈঠক করলেন না? অবশ্য বিরোধী দলের পক্ষ থেকে অবশ্যই সেই বক্তব্য অবশ্যই আসবে। তার আগে আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস খুব স্পষ্ট, গোটা বিশ্বের কাছে আজ ভারত একটা বার্তা দিয়ে দিয়েছে যে যারা সন্ত্রাসবাদীদের মদত দেয়, যারা ভারতের সার্বভৌমত্বে আঘাত করে, ভারত তাদেরকে ছেড়ে কথা বলে না। এবং মোদি আজকে সে কথাই বারবার বলেছেন। আজকে বিজ্ঞানীর থেকে যে বক্তব্য তিনি তুলে ধরেছেন, শুরুতেই আজকে সেই বক্তব্য শুনবো যে 22 মিনিটে 22 তারিখের জবাব আমরা দিয়েছি 22 মিনিটে। শুনুন কি বলেছেন। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में
आतंकियों के 9 सबसे बड़े ऑडियो 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 दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया कि जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। यहां से कुछ ही दूर सीमा पार पाकिस्तान का रहीम यार खान एयरबेस है। पता नहीं आगे कब खुलेगा। आईसीयू में पड़ा है। भारत की सेना के अचूक प्रहार ने इस एयरबेस को तहस नहस कर दिया है। আমরা শুনছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীর আজকের এই বক্তব্য এবং খুব স্পষ্টভাবে তার এই বক্তব্য গোটা বিশ্বের কাছে বার্তা দিয়ে দিয়েছে। আমি আলোচনা শুরু করব, তার আগে আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা রাজ্য অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার ডান দিকে সিপিআইয়ের মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ, আপনাকে স্বাগত। বাইরে আমার বাদিকে রয়েছেন বিজেপির মুখপাত্র সমজিৎ ঘোষ। সমজিৎ, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন টিএমসির কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকেও স্বাগত। অনলাইনে রয়েছেন ডিফেন্স অ্যানালিস্ট আর.কে. শ্রীবাস্তব সাহেব, আপনাকেও স্বাগত। শুরু করব প্রতিরক্ষা বিশেষজ্ঞ শ্রীবাস্তব সাহেবকে দিয়ে। শ্রীবাস্তব সাহেব, প্রধানমন্ত্রীর বক্তব্য খুব স্পষ্টভাবে আজকে আমরা শুনলাম। এর আগেও তিনি জাতীয় দেশের উদ্দেশ্যে সব জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। সেখানেও খুব স্পষ্টভাবে বলেছেন যে পাকিস্তান আবার যদি আক্রমণ করে তার পাল্টা জবাব ভারত দেবে। শুধু তাই নয়, এখন অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে গোটা বিশ্বে ভারত বার্তা দেওয়ার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে। তাছাড়াও কাশ্মীরে এই সার্চ অপারেশন কিন্তু এখনও চলছে। কিন্তু প্রশ্ন একটা রয়ে যাচ্ছে যে 4 জন জঙ্গি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা করেছিল, তারা এই মুহূর্তে কোথায়? 1, 2, এই সার্চ অপারেশন ছাড়াও এই জঙ্গি সন্ত্রাসবাদীদের জঙ্গি ঘাঁটি নষ্ট করার পরও এখনও এমন অনেকগুলো জায়গা রয়েছে যেখানে পিওকেতে, যেখানে এখনও জঙ্গি ঘাঁটি রয়েছে। ভারতের নেক্সট প্রিপারেশন বা নেক্সট স্টেপ কী হতে পারে? এই জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করা, না আরও প্রেশার করা পাকিস্তানকে যে তারা বাধ্য হবে যে তাদের মদত দেওয়া বন্ধ হোক? শ্রীবাস্তব সাহেব। নমস্কার, ধন্যবাদ। দেখুন, পাকিস্তানের যখন আপনি কথা বলছেন, পাকিস্তান একটা দুমুহ সাপ। মনে আছে আপনার, আমেরিকাকে বারবার পাকিস্তান বলেছিল যে তোমার যে গ্লোবাল ওয়ার অন টেররিজম, আমরা তোমার সঙ্গে আছি। আর পরে ওসামা বিন লাদেন ওখানে ওই আবোটাবাদে পাওয়া গেল 2011-তে, যখন ওকে নিউট্রালাইজ করা হলো। তো পাকিস্তানের উপরে বিশ্বাস করা সম্ভব নয়, বিকজ অলওয়েজ ও দেখে কোথায় ওর লাভ আছে, ওর দেশের কোথায় লাভ আছে। এটা দুমুহ সাপ, ওর ওপরে আমাদের বিশ্বাস নেই। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আমরা আজকে গর্বিত। আমি এজ এ আর্মি ম্যান আপনাকে বলছি, আমরা গর্বিত। কেন গর্বিত? বিকজ এটা প্রথমবার আমাদের নেশন, আমাদের রাষ্ট্রে যে প্রধানমন্ত্রী, আমাদের পলিটিক্যাল যে গভর্নমেন্ট আছে, প্রথমবার ওরা 1971-এর পর, 1971 যুদ্ধের পর প্রথমবার আমরা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে 100 কিলোমিটার ভিতরে গিয়ে ভাওয়ালপুরে অপারেশনটা করলাম। অ্যান্ড দিস ইজ রিফ্লেক্ট, এটা পুরো বিশ্বটা এটা দেখেছে কি ইন্ডিয়া এখন ওই সফট পাওয়ার নয়, এটা রিজনাল পাওয়ার তো হয়ে পড়ছে, নো ডাউট। এর জন্য অনেক বড় স্যাক্রিফাইস দিতে হয়েছে আমাদের সায়েন্টিস্টদেরকে, আমাদের সিভিলিয়ান ফ্রেন্ডদেরকে, আমাদের প্রত্যেক 3টা সেনাবাহিনীকে অনেক বড় বড় স্যাক্রিফাইস করতে হয়েছে। আমরা গর্বিত আজকে, রাইট? এটা তৃতীয় জিনিস, এটা হয়েছে এখনো তো অপারেশন সিন্দুর 3টে স্টেটে আছে। এন্ড স্টেট কি হয় যুদ্ধের? এন্ড স্টেট 3টে হয়, একটা সারেন্ডার হয়, একটা সিজ ফায়ার হয়, একটা সাসপেনশন অফ অপারেশন হয়। আনফর্চুনেটলি এর মধ্যে আমরা বলে দিলাম কি এটা সিজ ফায়ার হয়নি, এটা সাসপেনশন অফ অপারেশন। তার মানে হলো ভারত আর পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধ তো স্টার্ট হয়েছে, যুদ্ধ আরম্ভ হয়েছে। এখন পাকিস্তানের ওখানে সেনাধ্যক্ষ, ওখানে ওকে ফিল্ড মার্শাল বানানো হলো কেন? নিশ্চয়ই কোনো কারণ তো হতে পারে। তাহলে ওদেরকে একটা প্রুফ দিতে হবে, রাইট? ওদেরকে একটা প্রুফ দিতে হবে কি ওরা কি করেছে। তাই জন্য তো ওনাকে জেনারেল আসিম মুনিরকে একটা ফিল্ড মার্শাল বানানো হলো। তাহলে আমরা দেখবো এখন পাকিস্তানের নেক্সট স্টেপ কি আছে।
ফোর্থ, আমরা যা আজকে কেন গর্বিত, আজকে প্রথমবার আপনি রাস্তায় কোনো জায়গায় যান, 1 মাস তো হয়ে গেল, আপনার কোশ্চেনটা খুব পার্টিনিং, এটা আপনি নয় সবাই জিজ্ঞেস করছে ওরা কি করে ঢুকলো। ওই 6 জনের মধ্যে শুধু একজন লোক মারা গেল। এই গত সপ্তাহে 6 জন জঙ্গি ওখানে সন্ত্রাস শেষ হয়েছে ঘাটিতে, ওর মধ্যে একজন ওর মধ্যে ধরা পড়েছে, অপারেশন স্টিল অন, আমরা ছাড়ছি না, রাইট? ইন্টেলিজেন্স প্রবলেম তো আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর ওই ইন্টেলিজেন্সকে কি করে আমরা বড় করব, এটা শক্ত করব, এটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে আছে। আপনি দেখুন আমাদের কাশ্মীরে সবাই বললো কি জঙ্গিরা এসছে, ওরা তো ভাই উইদাউট লোকাল সাপোর্ট ওরা থাকতে পারবে না। তা আপনি ওখানকার চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করুন, ওখানে তো একটা ইলেক্টেড অ্যাসেম্বলি আছে, ও তো একটাও ইন্টেলিজেন্স শেয়ার করেনি, একটাও সেট উনি একটা টিয়ার সেট করেননি কি আমাদের কি হলো। আমাদেরই তো বাংলার মাটির আমাদের দুজন লোক ওখানে নিহত হয়েছেন, নিজের প্রাণের বলিদান দিয়েছেন, রাইট? তো এইটা জেএনকে এর একটা লোক, একটা পলিটিক্যাল পার্টিদের যেটা একটা অ্যাটিটিউড আছে, ওটা এক্সপোজ হয়ে যাচ্ছে, একটা বলার জন্য কিছু, করার জন্য কিছু, আর দেখাবার জন্য কিছু আছে, রাইট? এটা খুব সিরিয়াস ব্যাপার। ওখানকার গভর্নমেন্ট, যে জেএনকে গভর্নমেন্ট আছে, সরাসরি আমি বলতে পারি ওরা নন কোঅপারেটিভ, ওরা কোনো কাজ করছে না। বাট ওরা কাজ করুক বা না করুক, আমরা তো কাজ চালিয়ে যাব না। ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরি হয়েছে, আর ওর জন্য 7খানা আপনি দেখলেন 7 কন্টিনেন্ট, 7খানা আপনার ডেলিগেশন গেছে, ওর মধ্যে বিতর্ক থাকতে পারে। এটাই তো বিউটি অফ আমাদের ডেমোক্রেসি, যেখানে আমাদের পয়েন্টস থাকবে, কাউন্টার পয়েন্ট থাকবে, কাউন্টার পয়েন্ট থাকবে, ওর মধ্যে থেকে তো আমাদের বিউটিফুল ডেমোক্রেসি ফ্লারিশ হচ্ছে। আমরা বিকাশের দিকে রাস্তা নিয়েছি, অন্য লোক বিনাশের দিকে তার রাস্তা নিয়েছি। তারপর আপনি মনে রাখবেন IC 814 ওটা হয়েছিল কাঠমান্ডু থেকে। হয়তো এইটা যেটা পাহালগাঁও ইনসিডেন্ট যেটা হয়েছে, যার মধ্যে এখন আপনারাও তো একটা প্রোগ্রাম করলেন জ্যোতি মালহোত্রার উপরে, হয়তো ওটা বাংলাদেশ থেকে এসেছে, যেখানে কাঁটাতার তুলে, রাইট? ওখান থেকে হয়তো আসতে পারে। আমরা বাংলাদেশিরা ভুলে যাচ্ছি কেন? ওরাই তো ম্যাক্সিমাম লজিস্টিক সাপোর্ট দিয়েছে। তাহলে আমাদেরকে ওদিকেও একটু তাকাতে হবে। আর আমাদেরকে ভিশন, গতকাল আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি পুলিশ মিনিস্টার আছেন, কেন উনি শিলিগুড়ি করিডোরে গিয়ে উনি বলছেন সবাইকে যে আমাদেরকে আরো অ্যালার্ট হতে হবে, আমাদেরকে অনেক শক্ত হতে হবে। মানে কোথাও কি একটা আশঙ্কা এখনো আছে যে আমাদের চিকেন নেক যেটাকে বলা হয়, উত্তর পূর্ব ভারতের যেটা বিজনেস করিডোর, কোথাও মনে হচ্ছে চিকেন নেকটার উপরে নজর রয়েছে আমাদের শত্রু দেশের? দেখুন, এটা মিথ্যা কথা ছিল, এটা ন্যারেটিভ ছিল, এটা বিল্ড আপ করা হয়েছিল। এই চিকেন নেক শব্দটা শিলিগুড়ি করিডোরের জায়গা 1965 যুদ্ধের পর ঢুকেছে। যখন 65 যুদ্ধের পর পাকিস্তান মার খাওয়ার পর ওরা ভাবছে চায়নার সঙ্গে আমরা মিলে সাকসাম ভ্যালি ওরা ট্রান্সফার অলরেডি করে দিয়েছিল, ওরা ভাবছে আমরা এটা চিকেন করব। বাংলাদেশের কাছে 2টো চিকেন নেক আছে। আমরা বাংলাদেশের উপর নজর ডালি না, ওদের একটা সোভরিং ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা ওদের কোনো জিনিসকে আমরা কোনো চিকেন নেক দিয়ে বলি না। আমরা খুব সম্মান করি বাংলাদেশের মানুষ, কিছু ফিউ লক্ষ লোক যারা মৌলবাদী আছে, ফিউ লাখ আউট অফ 17 করোড়, ওর মধ্যে কত ফিউ লাখ লোক, ওরা এই কথা বলে চিকেন নেকের। ওদের তো নিচে একটা ফেনি চিকেন লেক আছে, আপনি দেখুন না, আর উপর দিকে চিকেন নেক আছে। আমরা কিন্তু কোনো প্ল্যান নেই, আমরা কোনোদিন কোনো কথা বলি না। এইটা নিজের একটা ইন্টারনাল অডিয়েন্সকে একটা উত্তেজিত করার জন্য, একটা মাহৌল বানাবার জন্য ওরা চিকেনে চলে আসো। ওদের 9 ডিভিশন আছে। মিলিটারিলি যদি আমরা কথা বলি, ওদের কাছে 9টা ডিভিশন আছে আর 2টো মেকানাইজড ডিভিশন আছে। আপনার 5 থেকে 6টা ডিভিশন লাগবে এই 21 কিলোমিটারকে জয় করতে, তাহলে পুরো বাংলাদেশ ওদের খালি হয়ে যাবে। আর যতক্ষণ এরা এখানে আসবে ততক্ষণ আমাদের ইন্ডিয়ান আর্মি ঢাকাতে হবে। কিন্তু আমাদের কোনো প্ল্যান নেই, আমি বারবার বলছি আপনাদেরকে। আমরা এটা উস্কানি যেটা আছে ওদের ইন্টারনাল এতে যেটা এটা খবর গুজব ওরা চাড়ে থাকে, আমরা চিকেন নেক নিয়ে নেবো, আমরা নর্থ ইস্ট নিয়ে নেবো। কি করে নেবে ভাই তোমাদের কাছে? আমি আরেকটা জিনিস জানতে চাইবো শ্রীবাস্তব সাহেব, যেভাবে আমরা দেখি জ্যোতি মালহোত্রাকে নিয়ে এই মুহূর্তে যে আলোচনা কেন্দ্রবিন্দু, যে তিনি পাক ISI এর গুপ্তচর হিসাবে ভারতে কাজ করেছেন এবং একজন ট্রাভেল ব্লগার হিসাবে, এবং শুধু তাই নয়, জ্যোতি নয়, তার সঙ্গে আরও 12 জনকে ধরা হয়েছে। অর্থাৎ ভারতের যে ইন্টেলিজেন্স এই মুহূর্তে গোটা বিষয়ের উপর নজর রাখছে, যাতে পাকিস্তানকে যে তথ্য আমাদের দেশে তুলে দেওয়া হচ্ছিল বা তুলে দেওয়ার জায়গা ওরা নিজেরা তৈরি করেছিল, এখন কি সেইটার উপরে নজর দেওয়ার চেষ্টা হচ্ছে? NIA তদন্ত এখন সেদিকেই এগোচ্ছে যে কারা কারা গুপ্তচর আছে এবং তাদের মাধ্যমে কী কী তথ্য পাকিস্তানের কাছে গেছে। দেখুন, আমার অভিজ্ঞতা, আমি কার্গিল যুদ্ধে আমরা প্ল্যানিং এতে ছিলাম। কার্গিল যুদ্ধ হওয়ার পর ওখানেও ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল। তারপর একটা কার্গিল রিভিউ কমিটি গভর্নমেন্ট অফ মিনিস্টার্স বা গ্রুপ অফ মিনিস্টার্স রেকমেন্ড করলো যে আমরা একটা খোঁজ নেব। এই জয়শঙ্করের বাবা ও কমিটি সুব্রমণিয়ন,
ওই সুব্রমণিয়াম কমিটি রিপোর্ট আমরা বলি অনেকগুলো রিফর্মের কথা বলেছে, আর ওর জন্য ওটা অর্ধেক প্র্যাকটিক্যাল ছিল, অর্ধেক আনপ্র্যাকটিক্যাল ছিল। আজকে দেখুন কি কন্ডিশন, একটাও মিসাইল আমাদের মাটিতে টাচ করতে পারেনি, একটাও টার্গেট ওরা ঢুকতে পারেনি। রাইট। তা এই যে এখন অপারেশনটা শেষ হতে দিন, আমাদেরকে একটু শ্বাস নিতে দিন। নিশ্চয় আমি একটা ইন্টেলিজেন্স রিভিউ হবে, নিশ্চয়ই একটা ইন্টেলিজেন্স রিভিউ, একটা কমিটি হবে, ওর রিপোর্ট হবে, আমাদের ইন্টেলিজেন্সটা আরো ভালো হবে। বেশ 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 আমি আবার আসবো। আমি এবার প্রশ্ন রাখবো সমজিৎদার কাছে। সমজিৎদা, আজকে আমরা যেটা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে যে স্পষ্ট ভাষায় এবং পাকিস্তানকে যে বার্তা দিয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আরও খোঁটাসা করার জন্য যে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত, যদিও এর মধ্যে রাজনৈতিক বিতর্ক রয়েছে, আমি সেই বিতর্ক এখনই আসছি না, কিন্তু আজকের বক্তব্য আরও বেশি আক্রমণাত্মক ছিল। এর আগে আমরা জাতির উদ্দেশ্যে তার ভাষণ শুনেছি, সেটা অনেক অফিসিয়াল। আজকে কিন্তু বিকানিরে একটা সরকারি অনুষ্ঠানে পৌঁছে তিনি বক্তব্য রেখেছেন। সেখানে কিন্তু একদম পুরো ডিফেন্স কিভাবে কতগুলো এয়ারবেস নষ্ট করেছে এবং এই অপারেশন সিন্দুর ভারতের কাছে গুরুত্ব কতটা, সেটা কিন্তু বারবার মনে করিয়ে দিয়েছেন। একদম। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি যে কথা বলেছেন সেটা হচ্ছে গিয়ে, আজকে দেখুন 1 মাস পূর্ণ হলো। 22 তারিখে যে ঘটনা ঘটিয়েছিল পেহেলগাঁয়ে জঙ্গিরা, তারা সনাতনী হিন্দুদের ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল। আর 22 তারিখের ঘটনায় আমাদের সিন্দুর, পাকিস্তানে অ্যাকশন ইমোশন কা শোলা, আর পাকিস্তানে পড়েছিল সিন্দুরের গোলা। এই সিন্দুরের গোলাতে পাকিস্তান তছনছ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কি বলেছেন প্রধানমন্ত্রী, বলছেন যে পাকিস্তানে যেমন পাকিস্তানের মাটিতে ভেতরে ঢুকে সিন্দুরের যে অ্যাকশান শুরু হয়েছে, শুধু এই অ্যাকশানটা একদিনের জন্য নয়, এ এখনও চলবে। আর পাকিস্তানের মতন আরও যারা যারা আজকে কিন্তু আর একটা বার্তাও দিয়েছেন, আরও যারা যারা দেশ এই ভারতের পেছনে চোখে চোখ রেখে এবং কূটনৈতিকভাবে ভারতকে ধ্বংস করার চেষ্টা করবে, তাকেও কিন্তু সেম পদ্ধতিতে তাকেও কিন্তু তার উচিত শিক্ষা দেবে। এইটা হলো নতুন ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য। নতুন ভারত কেন বলছি, আজকে নরেন্দ্র দামোদর দাস মোদিজি যেভাবে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, পাকিস্তানের মতন দেশকে কোনো রকমভাবে মানে সহযোগিতা নয়, তাকে তার যে ভাষা বোঝে সেই ভাষায় আজকে তার জবাব দিয়েছে। তো আজকে 1 মাস পূর্ণ হয়েছে। আজকে দেখুন ভারতবর্ষের প্রত্যেকটা প্রতিনিধি দলও 50টা দেশে ঘুরে বেড়াবে। এই যে আমাদের পাকিস্তানের যে জঙ্গি কার্যকলাপ করার পর যে ধ্বংস হয়েছে সেগুলোকেও মানে বার করে নিয়ে আসবার এবং প্রত্যেকটা দেশকে গিয়ে জানানো পাকিস্তান যে কিভাবে সন্ত্রাসবাদীদেরকে, জঙ্গিদেরকে মদত দেয় সেটাকেও। আর আজকে নরেন্দ্র দামোদর দাস মোদিজি আমাদের মানে গর্বের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, যে ভাষায় বলেছেন, তো এতে প্রত্যেকটা ভারতবাসী উজ্জীবিত হওয়া উচিত এবং প্রত্যেকের এক বাক্যে বলা উচিত, এখানে কোনো রকমভাবে দলমত নির্বিশেষে তাকে পাশে দাঁড়িয়ে এবং একসঙ্গে বলা উচিত যে ভারত মাতা কি জয়। তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে বক্তব্য রেখেছেন সেটা তো গোটা দেশের জন্য বলেছেন, কিন্তু এই সর্বদল পাঠানো নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, যেমন কংগ্রেস আজকে খুব স্পষ্টভাবে বক্তব্য রেখেছেন যে কেন তিনি স্পেশাল পার্লামেন্ট সেশন রাখছেন না, কেন সর্বদল বৈঠক রাখছেন না, কেন তিনি আজকে ফিল্মি ডায়লগ নিচ্ছেন, এই 4 জন পেহেলগাঁওয়ের এই জঙ্গি ঘাতক কোথায় আছে, তাদেরকে কেন এখনও খুঁজে বার করা হচ্ছে না, তাদেরকে শেষ করা হচ্ছে না। দেখুন, এই যে কংগ্রেস যে বক্তব্য রাখছে বা যেভাবে বলছে, তারা এখন সত্যি করা বলতে গেলে কি সারা ভারতবর্ষে কোনটা, পশ্চিমবঙ্গে শূন্য, সারা ভারতবর্ষের নিরিখেও কংগ্রেসের অবস্থা অত্যন্ত সংকীর্ণ। তা এখন টিকে থাকতে গেলে কাকে আক্রমণ করতে হবে? নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে। তো এই রাজনীতি হচ্ছে, রাজনীতি, এটা তো রাজনীতি করা হচ্ছে। দেশের পাশে থাকতে হবে, দেশের পাশে থাকতে গেলে সব দলকে এক হতে হবে। দেবব্রতদা, আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিটিতে রয়েছেন, সর্বদল প্রতিনিধি দলে রয়েছেন, তিনি জাপান সফরে রয়েছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াও যাবেন, কিন্তু 2 দিন আগে পর্যন্ত ইউসুফ পাঠানকে কেন পাঠানো হলো বলে এটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলে দিয়েছেন যে আমাদের সঙ্গে কথা বলেনি বলে পাঠানো হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা বলছিলেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার 2 দিন আগে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে একই প্রশ্ন করেছেন যেটা আজকে কংগ্রেস করছে, যে কেন জঙ্গিরা এখনও ধরা পড়ছেন, তারা কোথায় আছে।
কিন্তু তা সত্ত্বেও আমি দেখলাম যে ইউসুফ পাঠানকে নাম বাতিল করে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামটা ঢুকিয়ে দেওয়া হলো। এটা কোথাও মনে হচ্ছে না যে একটু রাজনীতি হয়ে গেল? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবভিয়াসলি একজন ম্যাচিওর রাজনীতিবিদ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু ইউসুফ পাঠান গেলে কি ক্ষতি হতো আমি এটাও বুঝতে পারছি না। আপনার কাছে আমি উত্তর নেব। এর কথাটাই বলছি। এখন দেখুন, আপনার পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, আপনাদের নিমন্ত্রিত আপনি হয়েছেন, এখন প্রতিনিধি পাঠাবেন, আপনি যাকে মনে করবেন মনে হয় তাকেই মনে হয় পাঠাবেন। ক্রাইটেরিয়াটা যদি আন্তর্জাতিক ক্রিকেট হয় তাহলে তো ঠিকই আছে। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলছি ম্যাচিওর একজন রাজনীতিবিদ, কিন্তু ইউসুফ পাঠান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার। নির্দিষ্ট দলীয় স্তরে যখন আমন্ত্রণ জানানো হয়েছে তখন সেই দলের ভালো কিংবা খারাপের দিকটাও নির্দিষ্ট বেটার পার্সনকে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাঠিয়েছেন। আর ক্রাইটেরিয়াটা এখানে যদি রাজনৈতিক হয় সেই হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বেটার মনে হয় চয়েস আর কিছু হতে পারে না। আর প্রথমেই বলি, যেটা বলছিলেন সঞ্জিত দা, তার রেস ধরে দেখুন, আন্তর্জাতিক স্তরে কোথাও যদি ভারত যখন জয়ী হয় সেটা আমাদের 140 কোটি মানুষের জয়, নির্দিষ্ট কোনো মানুষের জয় না, আমাদের 140 কোটি মানুষের বুক গর্বে ভরে ওঠে। যদি কোথাও যদি আমরা দুঃখ পাই সেখানে 140 কোটি মানুষের দুঃখ। 22 তারিখ যে ঘটনাটা ঘটেছিল সত্যি দুঃখজনক। আমাদেরকে ভারতবর্ষকে আক্রমণ করেছিল পাকিস্তান এবং 140 কোটি মানুষকে একটা ধাক্কা দিয়ে গেছিল। আমরা ব্যথিত হয়েছিলাম, দুঃখিত হয়েছিলাম, আমাদের নিরাপত্তার গাফিলতি আমরা দেখতে পেয়েছিলাম। এখন প্রত্যাঘাত যেটা আমরা করেছি, ভারতীয় সৈন্যবাহিনী যে প্রত্যাঘাত করেছে আমরা তাদের স্যালুট জানাই, এবং যারা এই প্রত্যাঘাত করতে গিয়ে আত্মবলিদান দিয়েছে তাদেরকে আমরা করজোড়ে সম্মান জানাই, এবং জাতি তথা দেশ এবং 140 কোটি ভারতীয় তাদের পরিবারের প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল। আপনি এটা কি শুনেছেন? আমি অবশ্যই, এটা খুব ভালো কথা, কিন্তু আপনি কি শুনেছেন যে বিরোধী দলনেতা একটা বক্তব্য রেখেছে গতকাল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম ইডি সিবিআই চার্জশিটে রয়েছে, যাকে বিদেশে যেতে গেলে তার পাসপোর্ট জমা রেখে যেতে হয়, তাকে চয়ন করে পাঠানো হচ্ছে, এটা তো বাংলার একটা লজ্জার বিষয়। এর উত্তরে আপনি কি? দেখুন, লজ্জাটা সেখানে আন্তর্জাতিক স্তরে যখন ভারতীয়রা কোথাও যদি অপমানিত হয় না, লজ্জাটা সেখানে 140 কোটি ভারতীয় গায়ে লাগে। যেখানে সিজফায়ারের কথা একটা আন্তর্জাতিক স্তরে একটা দেশ ঘোষণা করছে, সেখানে আমাদের সেটা হয়তো মাথা নিচু করে মেনে নিতে হচ্ছে। আমি আমাদের ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমাদের তাদের শক্তির কাছে পাকিস্তান কোনোভাবে টিকে উঠতে পারবে না। তারা জানে তারা সরাসরি ভারতকে কোনোভাবে তারা হারাতে পারবে না, কিন্তু একটা জায়গাতেই তারা পারে, একটা ন্যারেটিভকে, যেটাকে বলে পাকিস্তানি ন্যারেটিভ, তারা কি করতে পারে তারা দেখেছিল। ভারত যখন স্বাধীন হয়েছিল, দুই পাকিস্তান মিলে যে পরিমাণ ইসলামধর্মী মানুষ ছিল তার থেকে বেশি পরিমাণ ইসলামধর্মী মানুষ এই ভারতবর্ষকে ভালোবেসে, ভারতবর্ষের মাটিকে ভালোবেসে। আমার উত্তরটা আপনার কাছে পরিষ্কার হলো না। আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বক্তব্য রেখেছেন সেটা নিয়ে, হয়তো সেটা দল বিরুদ্ধ হতে পারে বা সরকারের বিরুদ্ধ হতে পারে, কিন্তু তার কথাটা স্পষ্টভাবে বলেছিল যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা যার নাম সিবিআই ইডি চার্জশিটে রয়েছেন, তাকে কেন চয়ন করা হলো এবং তিনি বাংলার লজ্জা জুজিয়ে থাকেন। আমি সেই প্রশ্নের উত্তর চাইছি। দেখুন, আমরা যদি ইডি সিবিআই চার্জশিট এবং তার দেখতে চাই, তাহলে গৃহমন্ত্রীর নামটা তো প্রথমে আসে, 93 দিন যিনি জেল খেটেছিলেন। আমরা চাই না আন্তর্জাতিক ব্যাপারে এইসব ছোটখাটো মানে দেশীয় ব্যাপার নিয়ে দেশের সম্মান যেখানে জড়িত, এইগুলো আমরা পরে আলোচনা, আমরা লড়াই আমরা করে নিতে পারবো। এখানে আন্তর্জাতিক স্তরে দেশের রিপ্রেজেন্ট করছে, সেখানে এই ছোটখাটো ব্যাপারগুলো মানে এখন তুলে রাখাই দরকার। বড় বড় মানসিকতা দেখানোর জায়গা নয়। একদম একদম, মানে এই যে ধরুন যাকে ইডি চার্জশিট দিয়েছে, আজকে যার নাম প্রস্তাব হয়েছিল তাকে বাদ দিয়ে যার নামে চার্জশিট রয়েছে, যাকে পাসপোর্ট কোর্টের কাছে জমা দিতে হয়, সুপ্রিম কোর্টে যার কেস চলছে, তাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, আমি বলে দিই, তাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্রে রাজনীতিতে দিদিমণি পাঠাচ্ছে কে? সরকারই তো, সরকার পাঠাচ্ছে, পার্লামেন্ট কমিটি করেছে। এটা কিন্তু আমার মনে যতটা তৃণমূল বলতেই পারে আমার এই লজ্জা, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে প্রধানমন্ত্রীকে, সিদ্ধান্ত নিতে হবে পার্লামেন্ট বিষয়ক কমিটির মন্ত্রীকে। সঞ্জিতা, বেশ আসবো। সঞ্জিতা, আমি আপনাকে প্রশ্ন রাখছি। আমি বলছি যে বিরোধী দল যেটা বলেছি তার ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু সিদ্ধান্তটা কে নিচ্ছে? সিদ্ধান্ত সরকার নিচ্ছে। তাহলে সরকার কেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে, এটা তো বলতে হবে। সিদ্ধান্ত যখন সরকার নিয়েছে, সরকার ইউসুফ পাঠানের নাম বলেছিল, ইউসুফ পাঠানের নামটাতে এখানে ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছে না মুখ্যমন্ত্রী, তিনি দেখলেন যদি আন্তর্জাতিক জাপানে ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছে না, বেশ আমার ছোট্ট বিজ্ঞাপন বিরতি হবে, বেশ আমার ছোট্ট বিজ্ঞাপন বিরতি হবে, এটা বোঝো, আস্থা বিশ্বাস, বেশ 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 আমি শুনলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিতে হবে। শ্রীবাস্তব সাহেব অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসি, ফিরে আমি ইতিহাসের উত্তর নেব, সঙ্গে থাকুন। বঙ্গ থেকে বাম প্রতিনিধি ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো ইত্যাদিদাকে। সর্বদল যে তৈরি করা হয়েছে, একটা পার্লামেন্ট কমিটি যে তৈরি করা হয়েছে, এবং সেই কমিটি থেকে বিভিন্ন বিজেপি অবিজেপি বিভিন্ন সাংসদদেরকে নিয়ে দল তৈরি করা হয়েছে, কিন্তু এই দলে কারা কারা যাবেন এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। আমি জানি বামেদের তরফ থেকেও সেই বিতর্ক প্রশ্ন উস্কে দেওয়া হয়েছিল, কংগ্রেস তো ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, তৃণমূলও শুরুতে প্রশ্ন তুলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরে সেই নামটা পরিবর্তন করার পর আমরা দেখলাম তৃণমূল গোটা বিষয়টা চুপ হয়ে গেল। এখন তারা বলছে যে দেশের স্বার্থে আমরা সবাই এক। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ইন্ট্রোডিউস করা বা অন্তর্ভুক্তি হওয়া এবং তার সঙ্গে যাওয়া, এটা নিয়েও কিন্তু রাজনীতির একটা বড় যোগ বিভিন্ন বিরোধী দল দেখতে পাচ্ছেন। আপনি কীভাবে দেখছেন গোটা বিষয়টা? না দেখো, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই প্রথম থেকেই কেন্দ্র সরকারকে ঘোষিতভাবে সমর্থন করেছে যে যুদ্ধের সময়, এই অস্থির সময়ের মধ্যে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে দ্যাট ইজ ফাইনাল, আমরা তার মধ্যে নাক কান কিচ্ছু গলাবো না, এবং সেটাই চলছিল। কিন্তু দেখো, সরকার চালাচ্ছে একটি দল বিজেপি, কিন্তু সে তো তার সরকারটা তো পুরোটা তার নয়, দ্য হাউস গোজ টু অপোজিশন, অর্থাৎ তিনি কি করছেন না করছেন সেটা তাকে অপোজিশনদেরকে জানানোটা তার দায় এবং দায়িত্ব, আমরা শুধু সেইটা মনে করিয়েছি। এবং আরেকটা জিনিস দেখো, যে এই লড়াইটা যেটা, যারা শহীদ যারা হচ্ছেন, বর্ডারে যারা লড়াই করছেন, তুমি যদি একটু খেয়াল করে দেখো, লড়াইটা মনে হচ্ছে যেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে হচ্ছে, মানে যতটা লড়াই বর্ডারে হচ্ছে তার থেকে বেশি লড়াই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, অ্যাজ ইফ যেন মানে পুরো মানে এটা মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলার থেকেও বেশি সোশ্যাল মিডিয়াতে লড়াই হচ্ছে, মানে কুৎসিত সহ ভাষা ব্যবহার করছে ভারতের নাগরিককে। আমরা এই লড়াইটাকে বন্ধ করতে চাইছি, যে সরকারকে বলতে হবে হোয়াট ইজ ফ্যাক্ট অ্যান্ড হোয়াট ইজ ঠিক, মানে যেটা হয়েছে সেটা সরকারকে জানাতে হবে। কোথায় জানাবে? সে তো আর অ্যাডভার্টাইজমেন্ট করে জানাবে না, তাকে সংসদে দাঁড়াতে হবে। এবার এই জায়গাগুলোকে কতগুলো দেখো, একজন বিজেপিরই একজন মন্ত্রী, মানে সে বলছেন যে একজন মহিলা লেফটেন্যান্টকে বলছেন যে তিনি জঙ্গিদের বোন হিসেবে তিনি লড়াই করেছেন। এইরকম মধ্যপ্রদেশের যে বিধায়ক, কেন শুনবো এই কথাগুলো? কেন কথা এইগুলো শুনবো? আরেকজন বলছেন যে পুরো সেনাবাহিনী মোদির পায়ে অর্পণ হয়ে গেছে। আরে সরকার চালাচ্ছ তুমি 5 বছরের জন্য রয়েছো, কিন্তু সরকার কিভাবে চলবে না চলবে সেটাকে তোমাকে তো সংসদে তুলতে হবে। এবং আরো সর্বদল বৈঠক এবং স্পেশাল পার্লামেন্ট সেশন হওয়া উচিত। সর্বদলীয় বৈঠকে আমি একটু বলে নি, তোমাকে আমি বলে দিচ্ছি, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী চলে গেল, প্রধানমন্ত্রী বক্তব্য রাখলো না, চলে গেল বিহারের নীতিশ কুমারের সাথে হাসবের জন্য। এই জন্য হচ্ছে ব্যাপার, আমরা কিন্তু কখনো বলিনি জল পাচ্ছে না বলে, না আমরা একবারও বলিনি, একবারও ভারতের কমিউনিস্ট পার্টি দায়িত্ব নিয়ে বলিনি, আমরা বারবার বলেছি সরকার যে পদক্ষেপ নেবে আমরা তার সাথে রয়েছি। কিন্তু আর একটা বিষয় হলো যে কতগুলো জিনিস দেখো, যে ওই মানে যখন পশ্চিমবঙ্গকে যখন ব্ল্যাকআউট ডে ঘোষণা করা হলো, সবাই জানলা দরজা বন্ধ করে অন্ধকার করে দেবে এইটা বলা হলো, অথচ আইপিএল চলছে তখন ইডেন গার্ডেনে। অদ্ভুত রকম। তাহলে ইডেন গার্ডেনে কি আলো জ্বললে কি সেখানে কি অসুবিধা হবে না? তাহলে যে বিদেশ মন্ত্রী যে কথা বলছে যে আমরা পাকিস্তানের সাথে আগেই ঠিক করে ফেলেছি কোথায় আমরা বোম ফেলবো, তোমরা তোমার ওখান থেকে লোক সরিয়ে নেবে, আমরা ওখানে বোম না, ব্ল্যাকআউট তো আমাদের রাজ্যে ব্ল্যাকআউট তো হয়নি, হয়েছে উত্তর ভারতের বেশ কিছু। আমাদের পশ্চিমবঙ্গের কতগুলো লিস্ট তোমার কাছে তো নিশ্চয়ই আছে, যে গ্রেটার ক্যালকাটা ধরে মোট 36টা আশঙ্কা ছিল তাহলে যে আশঙ্কা আমার পশ্চিমবঙ্গের উপরে সব গ্রামের প্রান্তিক মানুষরা ভয়তে কাঁপছে, সেখানে দাঁড়িয়ে কলকাতা শহরের উপরে হাজার হাজার ওয়াটের লাইট দিয়ে আইপিএল খেলা হচ্ছে। কেন আইপিএল বন্ধ করতে পারলো না? বলতে পারলো না যে আইপিএল এখন হবে না, বন্ধ রাখো? তাহলে কোথায় লড়াইটা হচ্ছে? আমরা তো সেটাই চাইছি যে বলুক যে কোথায় লড়াইটা হচ্ছে। এই যে মানে যারা মারা গেলেন 22 জন সহনাগরিক যারা মারা গেলেন, তারা মারা যাওয়ার ক্ষেত্রে যুদ্ধ তুমি 1001 ঘন্টা করো, আমাদের কোনো আপত্তি নেই। যুদ্ধ করার পরে সংসদে এসে জবাবটা দাও। এই যে প্রতিনিধি দল পাঠাচ্ছে, প্রতিনিধি দল কি বলবে?
কি বলবে, কি বলার রয়েছে? বিশ্বমঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ কার্যকলাপের সিন্ধুর ভারতের কেন করতে হলো সেটা বলবে। কোন ব্রিফিং সংসদের অভ্যন্তরে হয়েছে, কোন ব্রিফিং এর উপরে কাটাছাড়া সংসদের অভ্যন্তরে হয়ে সিলেবাস রেডি হয়েছে, আগে আনসার শিট দিয়ে, না তুমি আগে আনসার শিট দিয়ে তারপরে বলে যে যাও তুমি ওখানে গিয়ে তোমাকে যদি কেউ কোশ্চেন করে তাহলে তুমি আগে আনসার শিট দিয়ে বলবে এটা হচ্ছে আমার বক্তব্য। আপনি কি বলছেন এই প্রতিনিধি দল পাঠানোর কোনো দরকার নেই? দরকার ছিল না? দরকার ছিল, 101 বার দরকার ছিল, কিন্তু এই দরকারটা তখন ছিল যখন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বিশেষ অধিবেশনে তার বক্তব্য, তার স্ট্র্যাটেজিক ইনস্ট্রাকশন সবটাই, গোপনটা দরকার নেই, কিন্তু মিনিমাম আউটলুকের যে স্ট্র্যাটেজিক ইনস্ট্রাকশন সেটা তো সে সংসদে বলবে। আমরা তো সেটাই শুধু চাইছি, আর তো কিছু চাইছি না। প্রধানমন্ত্রী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর ওখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। আরে সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে ভাষণ দাও না। পালাবে কেন? প্রধানমন্ত্রীর কাজ করছে। আর সবথেকে বড় অসুবিধা কোথায় জানেন আপনাদের? আপনারা কোনোদিনও দেশই চালাননি, তো দেশ না চালালে বুঝবেন কি করে দেশের দায় দায়িত্ব কর্তব্য কতটা? আজকে প্রধানমন্ত্রী যে কাজ করছেন সেই কাজটা সারা ভারতবর্ষের মানুষ উপভোগ করছে, বলছে, আর আপনারাই শুধু খালি বলছেন আমার সঙ্গে এই হচ্ছে সেই হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে আরে জল পাচ্ছে না। দেশের স্বাধীনতার জন্য আমরা কতটা লড়েছে বলো তো? দেশের স্বাধীনতা এলো কি করে? তার যে নির্যাস সেটাই জানো না, তোমরা এখন দেশ চালাবার কথা বলছো। আর সেগুলো আমাদেরকে শুনতে হবে। বাইরে থেকে এই মুহূর্তে আমাদের কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ জয়েন করেছে। লিপিকা দিকে আপনাকে স্বাগত, নমস্কার। আমি যে প্রশ্নটা রাখছি আপনার কাছে, নিশ্চয়ই আপনি প্রোগ্রাম শুনছিলেন, যেটা হচ্ছে যে অবভিয়াসলি আজকে পেহেলগাঁও হত্যাকাণ্ডের আজকে 1 মাস, এবং বিকানের থেকে একটি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেও খুব স্পষ্ট বার্তা দিয়েছেন গোটা বিশ্বকে এবং পাকিস্তানকে, যে পাকিস্তানকে কেন এই আক্রমণের মধ্যে পড়তে হলো এবং তারা কি করেছেন, কি জন্য আজকে ভারত এই অপারেশন করেছে, খুব স্বাভাবিক। এবং একটা সর্বদল প্রতিনিধি দল হিসেবে পাঠানো হয়েছে গোটা 50টা দেশে, যেখানে এই অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ সম্পর্কে বলার জন্য, খুব স্বাভাবিক। কিন্তু আজকে আপনাদের দলের তরফ থেকে আপনাদের সবচেয়ে মোস্ট সিনিয়র নেতা জয়রাম রমেশও একটা টুইট করেছেন, আমি জানি, সেখানে বলেছেন যে মোদি আজকে যেটা বলেছেন সেটা ফিল্মি ডায়ালগ। আমি জানি না এই ধরনের বক্তব্য রাখাটা এই মুহূর্তে ঠিক কিনা। তারপরে যে বক্তব্যটা তিনি রেখেছেন যে কেন স্পেশাল পার্লামেন্টারি কমিটি ডাকা হয়নি, কেন সর্বদল বৈঠক ডাকা হয়নি, কোথায় রয়েছেন এই পেহেলগাঁও হত্যাকারী যারা জঙ্গি, তারা এখন কোথায় আছে, সেই সম্পর্কে এখনও কোনো কিছু জানানো হয়নি। তো এই মুহূর্তে কি এই রাজনীতির পার্টটা থাকা জরুরি, দীপিকাদি? না, অনেকটাই দেখুন ধোঁয়াশা রয়েছে। প্রধানমন্ত্রী কি বলছেন কিছুই পরিষ্কার নয়, কিন্তু আদতে যে 22 তারিখে 26 জনের মৃত্যু হলো, প্রথমত তো ওই ব্যাপারটাই আমাদের কাছে খুব অস্পষ্ট, যে এত কিলোমিটার পথ ট্রেক করে তারা ভেতরে ঢুকলো 4 জন জঙ্গি, এবং তারা আবার হাওয়ায় ভ্যানিশ হয়ে গেল, মিলিয়ে গেল, তাদেরকে পাওয়া গেল না। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি আমি বলছি বারবার করে, 9টা জঙ্গি ঘাঁটি আমি গুড়িয়ে দিয়েছি, কিন্তু এই যে 26 জনের মৃত্যু হলো সেই 4 জন কোথায় গেল? সেই 4 জন কি ভ্যানিশ হয়ে গেল? তাতে আমাদের ইন্টেলিজেন্সের উপর কতটা চাপ পড়ে এটা কি বুঝতে পারছেন? এটা তো বোঝা উচিত যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স, ভারতবর্ষের সৈন্যবাহিনী, ভারতবর্ষের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় যে কেন সেই 26 জনের মৃত্যু ঘটিয়েছে যে জঙ্গি, তাদেরকে কেন এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেল না, তাদেরকে কেন এখনো পর্যন্ত শাস্তি দেওয়া গেল না। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো তো নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, এটাও তো একটা আমাদের ভারতের প্রত্যাঘাত। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নষ্ট করেছে মানে প্রধানমন্ত্রী একথা কখনোই বলতে পারে না যে পাকিস্তানের সমস্ত জঙ্গিকে আমি নিকেশ করে দিয়েছি, এটা বলা সম্ভব নয়। তারপরে অদ্ভুত লাগলো 6 তারিখ 7 তারিখ একটা প্রত্যাঘাত করা হলো, সেই প্রত্যাঘাতটা হঠাৎ করে এখন ওনারা টাইম দিয়ে বলছেন যে ট্রাম্প এত সময় টুইট করেছে, আমরা এই সময় জানিয়েছি। কিন্তু কথা হলো যে কেন ট্রাম্পের টুইট করতে হবে? কেন? যদি আমি প্রত্যাঘাত বন্ধ করি তাহলে সেই প্রত্যাঘাত বন্ধ করার আমার দেশের ভেতরে কি করব না করব, আমার দেশের সুরক্ষার জন্য, সেটা তো বলবে আমার দেশের সরকার, আমার দেশের প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বলবেন। কেন হোয়াই ট্রাম্প? কেন ট্রাম্পকে বলতে হলো? কই প্রধানমন্ত্রী, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর টাইমে তো বলতে হয়নি? 1971-এ নিক্সন বারবার করে বলেছিলেন যুদ্ধ থামিয়ে দিন, যুদ্ধ থামিয়ে দিন।
তার মুখের উপরে ইন্দিরা গান্ধী জবাব দিয়েছিলেন যে আমার দেশের সুরক্ষা আমি বুঝে নেব এবং আমি কি করব, পাকিস্তানকে উপযুক্ত শাস্তি না দিয়ে আমি চুপ করে থাকবো না। আজকে দুটুকরো করেছিল তো, আজকে যতই এরা তো অনেক রকম, বিজেপি তো শুধু কংগ্রেসের দোষ ধরবার জন্য আছে, আজকে সেই চোটটা তো দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আজকে কেন সেটা নরেন্দ্র মোদীজি বলতে পারলেন না যে আপনি কেন বলছেন, আপনি কেন আমার দেশের সব প্রতিরক্ষার জন্য আপনি কেন মন্তব্য করছেন, আপনি কেন বলবেন না না, প্রধানমন্ত্রী না বললেও বিদেশ মন্ত্রকের তরফ থেকে, লিপিকাদি বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে এই বিষয়টা ভারত পাকিস্তানের বিষয়টা দ্বিপাক্ষিক বিষয়, আমরা তৃতীয় কোনো মধ্যস্থকারী দেশের সঙ্গে কথা বলে করবো। এটা কিন্তু খুব স্পষ্ট ভাষায় বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে। এটা আপনারা বললেন। সব থেকে বড় কথা যে ট্রাম্প যখন বলল যে আমি ব্যবসা বন্ধ করে দেব, তার বিরুদ্ধে কেন জোরালো ভাষায় বলা গেল না? কেন জোরালো ভাষায় বলা গেল? কেন মিউ 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 করে কথা বলবো? কি ভয় আমেরিকাকে? আজকে তারপরেও তো পাকিস্তান লোন পাচ্ছে, এত দেশের থেকে সাপোর্টও পাচ্ছে, কেন ভারতবর্ষে? আজকে চিন্তা করুন তো, এটা বাংলাদেশের মতন দেশ, একটা ছোট্ট দেশ, যে দেশটা আমার একটা রাজ্যের সমান, ভারতবর্ষের একটা রাজ্যের সমান, সেই দেশ যখন ভারতবর্ষের উপর অনেকাংশে নির্ভরশীল, সেই দেশ পর্যন্ত হুমকি দিচ্ছে ভারতবর্ষকে। দেখুন এটা তো কূটনৈতিক বিষয়, দেখুন এটা কূটনৈতিক বিষয়, এটা তো আমাদের রাজ্য রাজনীতির বিষয় নয়, এটা কূটনৈতিক বিষয়, এটা অবভিয়াসলি এটা এমন সেনসিটিভ বিষয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরোধী দলের দাবি যেটা, সেটা যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত, অবশ্যই স্পেশাল পার্লামেন্টারি কমিটি বলুন বা সর্বদল বৈঠক বলুন, আমার মনে হয় সেই সময়টা এখনো চলে যায়নি, হয়তো নিশ্চয়ই কোনো না কোনো সময় ডাকবেন, কিন্তু এখন যেহেতু এটা সর্বদল পাঠানো হয়েছে, প্রতিনিধি দল পাঠানো হয়েছে, তাদের ফিরে আসার পর হয়তো বাকি বিষয়টা হবে। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন, আমি আসবো লিপিকাদি আপনার কাছেও আসবো, সঞ্জিত আপনার কাছে আসবো, ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেবো, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। অবভিয়াসলি লিপিকাদি যা বললেন বা রিতেশদা যা বললেন, অবভিয়াসলি সেটা ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত। সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, কিন্তু যে পার্লামেন্ট, যেখানে সমস্ত দলের, বিরোধী দল, সরকারের দলের যা বিজেপি মন্ত্রী বা অবিজেপি যারা সাংসদ আছেন, তাদের যে পার্লামেন্ট কমিটি, সেখানে একটা স্পেশাল পার্লামেন্ট সেশন হতে পারতো, একটা সর্বদল বৈঠকও হতে পারতো, কেন এটা হচ্ছে না? দেখুন, সব থেকে প্রথম আমি যে কথাটাকে বলি কংগ্রেসের দিদিকে, সেটা হচ্ছে কি, কংগ্রেস এই মুহূর্তে অস্তিত্ব সংকটে ভুগছে। কংগ্রেসের অস্তিত্ব সংকটে ভোগার জন্য আজকে কথায় কথায় ইন্দিরা গান্ধীর কথা বলছে। ইন্দিরা গান্ধী 71 সালে যুদ্ধ করেছিল 9.5 মাস পর। যুদ্ধের পর 96,000 জঙ্গিকে তিনি আত্মসমর্পণ করে ছেড়ে দিয়েছিলেন, আর পাক সেনাকে ছেড়ে দিয়েছিলেন। আর 22 ঘটনার 15-13 দিনের মাথায় নরেন্দ্র দামোদর দাস মোদীজি সিন্দুরের আক্রমণে পাকিস্তানকে তছনছ করে দিয়েছে। তো এইখানে হচ্ছে ব্যাপার, ভারতীয় জনতা পার্টির যেভাবে এগিয়ে চলেছে এবং কংগ্রেসের প্রতিনিয়ত দৈন্য দশার জন্য কংগ্রেস এখন অস্তিত্ব সংকটে ভুগছে। একটাই লাস্ট যেটা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে গিয়ে যশস্বী প্রধানমন্ত্রী যতদিন আছে আর কংগ্রেস যতদিন ছিল, প্রধানমন্ত্রীরা বিদেশের যখন যেত 50 জনের পেছনে দাঁড়াতো, আর এখনকার প্রধানমন্ত্রী যায় নতুন ভারতের, যাহা पर खड़े हो जाता है लाइन वहीं से शुरू होता है। এইটাই হচ্ছে প্রধানমন্ত্রী, দেখুন একটা ফিল্মি ডায়লগ দিলে হবে না, দেবব্রত ফিল্মি ডায়লগ দিচ্ছে, দেবব্রত সফলতা কার? নরেন্দ্র মোদীর একার না বিজেপি না 140 কোটি ভারতীয়? এটা তো 140 কোটি ভারতীয়কে তো নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেনের নামই তো হবে, পুরস্কার তো সেই নেবে। দেশের সৈন্যবাহিনীকে, সৈন্যবাহিনী লড়াই করছে, তো আগেও তো এই সৈন্যই ছিল, তখন কেন ব্যবহার হতো না? আর এখন সৈন্যদের পরিবর্তন কেন হচ্ছে? সঞ্জিতা বলতে দিন, শোনা যাচ্ছে না। না না না, আরে সঞ্জিতা বলতে দাও। দেশের আভ্যন্তরীণ সুরক্ষাটাকে জোরদার করো। কদিন আগে জ্যোতি মাল্যোত্রাকে পেলাম, তাকে কে ধরিয়ে দিল? আমার তোমার মতো নেটিজেনরা ধরিয়ে দিল, গৃহমন্ত্রক ধরিয়ে দেয়নি। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা দেখো, আসাম দিয়ে লোক ঢুকে পড়ছে। শুধু মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিলে হবে? কাশ্মীর থেকে লোক ঢুকে মানুষ মেরে দিয়ে চলে যাচ্ছে, নিরাপত্তাটা কোথায়? মানুষের নিরাপত্তা দাও আগে, মারবে তো পরে, নিশ্চয়ই মারতে হবে বহিঃশত্রু এলে, কিন্তু দেশের মানুষের নিরাপত্তাটা সুনিশ্চিত করো। নিরাপত্তা সুনিশ্চিত চাই। দেখো, আর্টিকেল 13 বলছে রাইট টু লিভ, অর্থাৎ প্রত্যেকটা জনগণের বাঁচার অধিকার আছে, এবং এই বাঁচার অধিকারটা একমাত্র সংবিধান এবং রাষ্ট্র দেয়। রাষ্ট্রের দায় এবং দায়িত্ব হচ্ছে মানুষকে বাঁচানো।
এই যে 4 জন জঙ্গি, ধরেই নিলাম যে 4 জন জঙ্গি যাদেরকে দেখা গেছে ক্যামেরাতে, তারা হঠাৎ করে কোথায় গেল? এই যে কয়েকটা বাড়ি রাতারাতি ভেঙে গুড়িয়ে দিল, বেশ করেছো, কিন্তু সেই বাড়িগুলো যখন আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার, না 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 সে বাদ দাও, যা হচ্ছে যে তাদেরকে তুমি যখন জানো যে ওই বাড়িগুলোতে রয়েছে, তাহলে 7 দিন আগে গোড়ালে না কেন? তাহলে তো এই ঘটনা ঘটতো না। তাহলে এই প্রশ্নটা যখন আমি করব, আমি দেশদ্রোহী। আমি যখন বলবো যুদ্ধ নয় শান্তি চাই, আমি দেশদ্রোহী। আর ট্রাম্প যখন বলবে সিজ ফায়ার, তখন হচ্ছে সে দেশভক্ত। এইভাবে তো চলে না। এই তোমাকে ঠিক করতে হবে যে তোমার স্ট্যান্ড পয়েন্টটা কোথায়। স্ট্যান্ড পয়েন্টের ক্ষেত্রে আজকে ট্রাম্প সিজফায়ার বলার পরে যুদ্ধ শুরু হয়েছে, ঠিক করুন। ট্রাম্প সিজফায়ার বলার পরে আরেকদিন যুদ্ধ হয়েছে। আমাকে বলুন যে ট্রাম্প বলার পরে আরেকদিন ক্ষমতা হয়েছে, নরেন্দ্র মোদি যুদ্ধ চালিয়ে যাবেন, রাতারাতি যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এখন সেটাকে বলবে যে তুমি মানে উইথড্র পাশে থাকা যত খুশি বলো। ট্রাম্প বলার পরে আরেকটা দিন যুদ্ধ হয়েছে, 13 জন শহীদ হয়েছে আমাদের। কে দায় নেবে? সঞ্জিত, এটা ঠিক। এখনো কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, সেখানে হয়তো এই বক্তব্যও ছিল, কিন্তু স্পষ্টভাবে ট্রাম্প সম্পর্কে একটিও বাক্য তিনি কিন্তু বলেননি। এটা কিন্তু বলতে হবে, বলেন। বিদেশ মন্ত্রক বলেছেন, বিদেশ মন্ত্রক আজকেও বলেছেন যে সঙ্গে সঙ্গে তার কোড অ্যান্ড কোড সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে এই কথা উনি বলতে পারেন না। তারপরে এত কথা আমার কাছে ট্রাম্পের কথার সাথে জঙ্গির কি সম্পর্ক? ট্রাম্পের কথার সাথে জঙ্গির কি সম্পর্ক? একদিন যুদ্ধ হয়েছে, একদিন আমি মানছি আমেরিকার সঙ্গে আমাদের আরেকদিন পুড়িয়ে দিয়ে এসেছে একটা ট্রাঙ্কার। নৈতিক সম্পর্ক বেশ বেশ বেশ। আরে আমি তো বলছি তো দেশের প্রধানমন্ত্রী সংসদে বাজারে গল্প করলাম আমরা সংসদে দেশের প্রধানমন্ত্রী বেশ 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 লিপিকাদি বেশ 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 লিপিকাদি বলুন। বেশ বিজেপির ওনারা তো ভীষণ নাটক করছেন। আমি একটা কথা বলি, যদিও এটা খুব মজার কথা হিসাবেই আমি বলছি, সেটা হলো আজকে শুনলাম নরেন্দ্র মোদী বলেছেন শরীরে রক্ত নয় গরম সিঁদুর বইছে। সত্যি কি উনি সিঁদুরের মাহাত্ম্য বোঝেন? উনি সিঁদুরের মাহাত্ম্য বোঝেন? সিঁদুরের মাহাত্ম্য দিয়েছেন ওনার জীবনে? সিঁদুরের মাহাত্ম্য বোঝে বলেই তো সিঁদুর দিয়ে তার প্রতিরোধ নিয়েছে। আজকে হিন্দুদের মেরেছে, আরে হিন্দুদের মেরেছে সিঁদুর দিয়েই তো তার জায়গায় তার প্রতিরোধ করা হয়েছে। দেখুন দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য, দেখুন দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা যায় না। অবভিয়াসলি তিনি হয়তো যে কথাগুলো বক্তব্যগুলো রেখেছেন সেটা হয়তো কেউ বলতেই পারেন, অপোনেন্ট বিরোধী দলরা বলতেই পারেন সেটা ফিল্মি ডায়লগের মতন, কিন্তু তার বক্তব্যগুলো খুব স্পষ্ট এবং খুব আক্রমণাত্মক। অবভিয়াসলি আপনি এটা বলছেন সেটা ব্যক্তিগত, আমরা সেই প্রসঙ্গে যাব না। তবে এটাই বলতে পারি যে জাতীয় স্বার্থে এখন সব দলকে এক হতে হবে। যে সর্বদল প্রতিনিধি দল পাঠানো হয়েছে তারা নিশ্চয়ই গোটা বিশ্বের কাছে সেই বার্তায় তুলে ধরবেন যে কেন পাকিস্তান সন্ত্রাসবাদীদের কার্যকলাপের সঙ্গে যুক্ত, কেন ভারতকে অপারেশন সিন্দুর করতে হয়েছে। আজ পাকিস্তান গোটা বিশ্বের কাছে কোণঠাসা, জল বন্ধ হয়ে গেছে। এখন একটাই দাবি যে হয়তো পরবর্তীকালে এই পিওকে ভারত দখল করবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু আমাদের আশেপাশে এখন বাংলাদেশ, পাকিস্তান, আরও যে শত্রু দেশগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে নাড়াচাড়া করছে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। অর্থাৎ আমাদের ইন্টেলিজেন্স এই মুহূর্তে আরও বেশি কঠিন হতে হবে, আরও বেশি পাংচুয়াল হতে হবে, নাহলে কিন্তু আরও এরকম ঘটনা আসতে পারে। আমরা অপেক্ষায় থাকবো পরবর্তীকালে কী হয়। আজকে 1 মাস গেছে, যারা মারা গেছে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি, যেন ভবিষ্যতে আর এ ধরনের কোনো জঙ্গি হামলা আমাদের দেশে না হয়। উপস্থিত সমস্ত দিতে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য রাইট।